কিন্তু সেনাবাহিনীর এই তালিকা প্রকাশের পর আমরা দেখতে পাই যে 5ই অগাস্টের পর প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং আপিলের ডিভিশনের আরেকজন বিচারপতি এনায়েতুর রহিম দুইজনই ক্যান্টনমেন্টের ভেতরে ছিলেন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে তখন বলা হয়েছিল যে প্রধান বিচারপতি মতামত দিয়েছে যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে, আমরা সেই সময় সেই নথিটি দেখেছি। এখন আমার প্রশ্ন হচ্ছে যদি প্রধান বিচারপতি এবং আপিলের ডিভিশনের আরেকজন বিচারপতি সেই সময় ক্যান্টনমেন্টে থাকেন, তাহলে তারা ঠিক কি করে রাষ্ট্রপতির কাছ থেকে রেফারেন্সই বা পেলেন, বা রাষ্ট্রপতি তাদেরকে রেফারেন্স দিল এবং তারা সেইটা অনুযায়ী তাদের স্বীয় মতামত দিলেন? যা কিছু করেছে গত 9 মাস সবকিছু অবৈধ। সেনাবাহিনীর এই প্রকাশিত তালিকা এমন একটি বিস্ময়ের জন্ম দিয়েছে যে কমপ্লিটলি সাধারণ জনগণ প্রশ্ন করছে যে তাহলে তোমরা আমাদের সাথে প্রতারণা করে। দর্শক, বোমা ফেটে গেছে। বাংলাদেশ সেনাবাহিনীর জনসংযোগ অধিদপ্তর থেকে গত পরশুদিন একটি তালিকা প্রকাশ করা হয় এবং এই তালিকাটি এতই একটি চাঞ্চল্যকর তালিকা, অ্যাটলিস্ট যারা আইনগুলোকে লক্ষ্য করেছেন বা বাংলাদেশের সাধারণ মানুষই বলেন সবার জন্যই এটা ছিল একটা বিস্ময়ের ব্যাপার, কিন্তু আমার জন্য এটি বোমা ফাটাবার মতো বা বিস্ফোরিত হওয়ার মতো একটি ঘটনা। কেননা বাংলাদেশ সেনাবাহিনী গত 5ই অগাস্টের পর 2024 সালের 5ই অগাস্টের পর বাংলাদেশের যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিভিন্ন ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন, দেশে ভয়ঙ্কর ঘটনা ঘটে যাওয়ার মুহূর্তগুলোর সময়ে সেটির একটি তালিকা তারা প্রকাশ করেছেন। সেই তালিকার মধ্যে আপনার 17 এবং 18 নম্বর দুটি নাম দেখে চমকে উঠতে হয়। এই দুটি নামের একটি হচ্ছে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শাহিন, তার নাম আমরা দেখতে পাচ্ছি, এবং 18 নম্বরে আপিলের ডিভিশনের আরেকজন বিচারপতি এনায়েতুর রহিম, তার নাম। কিন্তু কেন এই দুইটা নাম দেখে আমি বলছি বোমা ফাটাবার মতো চাঞ্চল্যকর? এর কারণ হচ্ছে যে এই যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, যাদেরকে আমি গত 9 মাস থেকে টোকাই এবং অবৈধ এই দুটো বলে অভিহিত করেছি, অনেকেই আমাকে বলেছেন যে আপনি এগুলো একটা পলিটিক্যাল রেটরিক, আপনার এভাবে বলা উচিত না, তারা কেন অবৈধ, নানানভাবে আমার কাছে জানতে চেয়েছেন। আমি সেটা জবাবও দিয়েছি। কিন্তু সেনাবাহিনী এই তালিকা প্রকাশ করবার পর যে ঘটনা ঘটেছে আমার মনে হয় সেটা দর্শকদের জানা উচিত। আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার নামে যারা আছে সংবিধানে, এই অন্তর্বর্তীকালীন বা ইংরেজিতে যেটাকে ইন্টারিম গভর্নমেন্ট বলা হয়, তার কোনো রকমের অস্তিত্ব নেই। আপনি সংবিধানের কোনো অনুচ্ছেদ খুঁজে, আপনি সংবিধানের কোনো প্রভিশন খুঁজে, কোনো রেফারেন্সে এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ধারণাই পাবেন না। ফলে এটি কিভাবে গঠিত হবে, কিভাবে গঠিত হওয়া উচিত, এর ফরমেশন কেমন হবে, কতজন থাকবে, এগুলোর কোনো ধরনের রেফারেন্স নেই। কিন্তু আমাদের সংবিধানের অনুচ্ছেদ 106-এ একটি কথা বলা রয়েছে, যেটিকে কেন্দ্র করে এই অন্তর্বর্তীকালীন সরকার দাবি করেছে যে আমরা অনুচ্ছেদ 106-কে মেনটেন করেই সরকার গঠন করেছি। দর্শকদের জন্য আমি এই অনুচ্ছেদটি একটু পড়ে শোনাবো, তারপরে আমি বলবো যে সেনাবাহিনীর প্রকাশিত তালিকা কেন আমার কাছে চাঞ্চল্যকর এবং বুম ফাটানোর মতো। আমি সংবিধানের 106 অনুচ্ছেদ পড়তে গিয়ে যেটা দেখতে পাচ্ছি, আপনারাও জেনে নেন, সেটা হচ্ছে এমন: যদি কোনো সময়ে রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হয় যে আইনের এইরূপ কোনো প্রশ্ন উত্থাপিত হইয়াছে বা উত্থাপনের সম্ভাবনা দেখা দিয়াছে, যাহা এমন ধরনের ও এমন জনগুরুত্ব সম্পন্ন যে সেই সম্পর্কে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করা প্রয়োজন, তাহা হইলে তিনি প্রশ্নটি আপিল বিভাগের বিবেচনার জন্য প্রেরণ করিতে পারিবেন। মানে আপিল বিভাগে পাঠাবে তাদের বিবেচনার জন্য, এবং এখানে বলা হচ্ছে এবং উক্ত বিভাগ স্বীয় বিবেচনায়, অর্থাৎ তাদের নিজেদের বিবেচনায় উপযুক্ত শুনানির পর প্রশ্নটি সম্পর্কে রাষ্ট্রপতিকে স্বীয় মতামত জ্ঞাপন করিতে পারিবেন। অর্থাৎ যদি বাংলাদেশে এমন কোনো ঘটনা ঘটে যেটি জনগুরুত্বপূর্ণ সম্পন্ন, যার কোনো রকমের ক্লু খুঁজে পাচ্ছে না কেউ, এবং সেই ঘটনার প্রেক্ষিতে পরবর্তী স্টেপ কি হবে সেটি বিবেচনার জন্য রাষ্ট্রপতি আপিলের ডিভিশনে জানতে চাইতে পারেন যে এটার পরবর্তী প্রতিকার কি বা কি হতে পারে, তখন আপিলের ডিভিশন নিজের বিবেচনায়, অর্থাৎ তার যদি মনে হয়, তার যদি এমন একটা সিচুয়েশন হয় যে না, এটার ব্যাপারে আমি মতামত দিব বা মতামত দেওয়া উচিত, তখন তারা সেই মতামত রাষ্ট্রপতির কাছে জানাবেন। কিন্তু সেনাবাহিনীর এই তালিকা প্রকাশের পর আমরা দেখতে পাই যে 5ই অগাস্টের পর প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং আপিলের ডিভিশনের আরেকজন বিচারপতি এনায়েতুর রহিম দুইজনই
ক্যান্টনমেন্টের ভেতরে ছিলেন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে তখন বলা হয়েছিল যে প্রধান বিচারপতি মতামত দিয়েছে যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে, আমরা সেই সময় সেই নথিটি দেখেছি। দর্শক, আপনারা সেই নথিটি সম্ভবত স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমার মনে হয় সেই স্ক্রিনটি আমি এমনভাবে দিচ্ছি যাতে আপনারা অল্প করে একটু পড়ে নিতে পারেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি প্রধান বিচারপতি এবং আপিলেট ডিভিশনের আরেকজন বিচারপতি সেই সময় ক্যান্টনমেন্টে থাকেন, তাহলে তারা ঠিক কি করে রাষ্ট্রপতির কাছ থেকে রেফারেন্সই বা পেলেন, বা রাষ্ট্রপতি তাদেরকে রেফারেন্স দিল এবং তারা সেইটা অনুযায়ী তাদের স্বীয় মতামত দিলেন? এখানে কিন্তু আরেকটা কথা বলা আছে যে উক্ত বিভাগ স্বীয় বিবেচনায় উপযুক্ত শুনানির পর, অর্থাৎ সেটার উপযুক্ত হিয়ারিং হবে। সেই হিয়ারিংটা কখন হয়েছে? ক্যান্টনমেন্টের ভেতরে। ক্যান্টনমেন্টের ভেতরে প্রধান বিচারপতি ছিলেন। কই, আমরা তো কোনো শুনানির কথা শুনতে পাইনি। এরকম একটা অন্তরীণ অবস্থাতে, এরকম একটা ভয়ঙ্কর অবস্থাতে প্রধান বিচারপতি নিজের যান বাঁচাবার জন্য তিনি ক্যান্টনমেন্টে পরিবার সহ আশ্রয় নিয়েছেন, এবং আপিলেট ডিভিশনের আরেকজন বিচারপতিও সেখানে তার পরিবার সহ আশ্রয় নিয়েছেন। প্রিয় দর্শক, আপনি বলুন তো যে সেই সময় উপযুক্ত শুনানিটা কখন হলো? এখানে আরেকটি চাঞ্চল্যকর তথ্য দেওয়া প্রয়োজন বলে মনে করি। বাংলাদেশ সংবিধানের 106 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই ধরনের জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মতামত চাইতে পারেন রাষ্ট্রপতি, যদি রাষ্ট্রপতির কাছে প্রতীয়মান হয়। শুধুমাত্র রাষ্ট্রপতির কাছেই মনে হতে হবে। এখানে কিন্তু পরিষ্কার করে লেখা আছে, এখানে বাট, ইফ, যদি, কিন্তু এগুলো কিচ্ছু নেই। কিন্তু আমরা যেই নথি, অর্থাৎ যেই ভুয়া নথি নিয়ে কথা বলছি, এই ভুয়া নথিতে লেখা রয়েছে খুবই স্পষ্টভাবে যেটা রাষ্ট্রপতি এটা রেফারেন্সের জন্য অ্যাপিলেট ডিভিশনে পাঠাননি, পাঠিয়েছে আইন মন্ত্রণালয়। আমরা একটু দেখবো, সেখানে লেখা রয়েছে যে বিদ্যমান পরিস্থিতিতে সাংবিধানিক শূন্যতা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবার বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ হতে 8/8/2024 তারিখের 10.000000.127.99.007.20.475 নং স্মারকে প্রেরিত পত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 106 অনুচ্ছেদে বর্ণিত জনগুরুত্ব সম্পন্ন প্রশ্নে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত করা হয়েছে। বাট এটা আইন মন্ত্রণালয় চেয়েছে। এখন প্রশ্ন আসছে যে সংবিধানের রাষ্ট্রপতির কাছে প্রতীয়মান হতে হবে, আইন মন্ত্রণালয় কেন পাঠালো আপিলেট ডিভিশনের কাছে? এটা একটা প্রশ্ন বটে। এবং সেটা শুনানিও নাকি এই আসাদুজ্জামান নামে এই উড়ে এসে জুড়ে বসা এই অ্যাটর্নি জেনারেল করেছে। এটা পুরোটাই একটা ভুয়ার উপরে আবার ভুয়া, অর্থাৎ ভুয়াটাও সংবিধান মেনেও, সংবিধানের কোনো প্রভিশন মেনেও এই ভুয়াটা করা হচ্ছে না, অর্থাৎ ভুয়ার উপরে বাটপারি। তাহলে আমরা যে অ্যাপিলেট ডিভিশনের একটা স্টেটমেন্ট দেখতে পেলাম, বা একটি অর্ডার দেখতে পেলাম, যে একটা নথি দেখতে পেলাম প্রধান বিচারপতির স্বাক্ষর সহ, এটা দিল কে? তাহলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার নামে যে অবৈধ টোকাইরা আছে, তারা প্রধান বিচারপতির স্বাক্ষর নকল করে তার নামে মিথ্যা কথা বলে রাষ্ট্রপতির উপরে দায় চাপিয়ে, অর্থাৎ এই রেফারেন্সটা কিন্তু রাষ্ট্রপতি চাইতে পারেন এই প্রধান বিচারপতির কাছে বা অ্যাপিলেট ডিভিশনের কাছে। তা আমার প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রপতি এর আগে বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী তাকে কোনো ধরনের পদত্যাগপত্র দেননি, নাম্বার 1, তিনি জানেনও না। তো তিনি ঠিক কখন প্রধান বিচারপতির কাছে এই রেফারেন্সের জন্য আবেদন করলেন? এবং আরেকটি ব্যাপার হচ্ছে, বাংলাদেশের আরেকজন আইনজীবী তিনি এই যে প্রধান বিচারপতির কাছে চাওয়া হয়েছে বা অ্যাপিলেট ডিভিশনের কাছে রেফারেন্স পাঠানো হয়েছে, সেগুলোর নথির জন্য তিনি অ্যাপ্লিকেশন করেছিলেন, এবং পরবর্তী সময় তিনি একটা রিট পিটিশন দাখিল করেছিলেন যে তিনি দেখতে চান যে কি ধরনের আবেদন করা হয়েছে। পরবর্তী সময়ে আমরা সেই আইনজীবীর ভাষ্যমতে জানতে পারলাম যে এমন ধরনের কোনো নথি পাওয়া যায়নি এবং পুরো ব্যাপারটি ভুয়া। এবং সেই সময় কিন্তু এটি এক ধরনের আলোচনা তৈরি হয়েছিল, তারপরে এটা নিষ্প্রভ হয়ে গেছিল, এটা নিয়ে আলোচনা হয়নি। 106 রেফারেন্স, যে রেফারেন্সে দেখিয়ে ওথ নিয়েছে সরকার, এইটা আমি চাই আমাকে আপনি দেবেন। এবং এই নোটিশটা দিয়েছিলাম তৎকালীন চিফ জাস্টিস যিনি ছিলেন উনাকেও। এখন আমরা যেটা করেছি,
আমরা কোনো রিপ্লাই পাই নাই, চিফ অ্যাডভাইজারের কাছেও পাই নাই, আমাদের আসিফ সাহেবের কাছে পাই নাই, রেজিস্ট্রার জেনারেল কিছু বলে নাই, এবং প্রাক্তন চিফ জাস্টিস উনিও কিছু উত্তর দেন নাই, বলেন নাই। কাজে আমাদেরকে এই রিট পিটিশন ফাইল করতে হয়েছে। আমি পিটিশনার এবং আমি মনে করি যে এই যে 106 রেফারেন্স ছিল এইটি একটি ভুয়া রেফারেন্স, কোনো রেফারেন্স যায় নাই। আমি বিশ্বাস করি যে কোনো ওপিনিয়ন অ্যাপেলেট ডিভিশন দেয় নাই। তাহলে উনি যেই কথাটা তখন বলেছিলেন, অর্থাৎ সেই আইনজীবী, যে এই রেফারেন্স রাষ্ট্রপতি কখনোই অ্যাপেলেট ডিভিশনের কাছে চাননি, এটা ভুয়া, কোন নথি পাওয়া যায়নি, সেটি এখন প্রমাণিত হলো। প্রিয় দর্শক, আমি আপনাদের জন্য সহজ করে আরেকবার বুঝিয়ে দেই। সেটা হচ্ছে যে মাননীয় প্রধান বিচারপতি এবং অ্যাপেলেট ডিভিশনের আরেকজন বিচারপতি 5ই অগাস্টের পরে ক্যান্টনমেন্টে থাকার পর এই অন্তর্বর্তীকালীন সরকার একটি সাইন নকল করে, প্রধান বিচারপতির একটি সাইন নকল করে দাবি করেছে যে প্রধান বিচারপতি মতামত দিয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে, যেটা মিথ্যা এবং ভুয়া। তাহলে এই যে 9 মাস তারা নিজেদেরকে সরকার দাবি করে বাংলাদেশকে শাসন করছে, এই যে বাংলাদেশের এই ভয়ঙ্কর অরাজক অবস্থা, এই যে তারা করিডোর দিয়ে দিচ্ছে, বন্দর দিয়ে দিচ্ছে, ডিপসি দিয়ে দিচ্ছে, ক্রমাগতভাবে হাজার হাজার লোককে আসামি করে মামলা করা হয়েছে, কয়েক লক্ষ লোককে গ্রেফতার করা হয়েছে, যা কিছু করেছে গত 9 মাস সব কিছু অবৈধ। সেনাবাহিনীর এই প্রকাশিত তালিকা এমন একটি বিস্ময়ের জন্ম দিয়েছে যে কমপ্লিটলি সাধারণ জনগণ প্রশ্ন করছে যে তাহলে তোমরা আমাদের সাথে প্রতারণা করেছো, তাহলে তোমরা আমাদের সাথে মিথ্যা কথা বলেছো। প্রধান বিচারপতির স্বাক্ষর নকল করে তুমি বলতে চাইছো যিনি স্বাক্ষর করেছেন, অথচ আমরা এখন লিস্টে দেখতে পাচ্ছি যে প্রধান বিচারপতি ক্যান্টনমেন্টে ছিলেন। তাহলে তিনি শুনানিই বা করলেন কখন, মতামতই বা দিলেন কখন? এই প্রশ্ন আমি সাধারণ মানুষকে রেখে গেলাম যে একটা জালিয়াত, একটা ফ্রড, একটা চোর, একটা ডাকাত কি ভয়ঙ্কর ডাকাতি করেছে, ফ্রড করেছে এই পুরো জাতির সাথে। এখন সাধারণ মানুষের কাছে প্রশ্ন যে আপনারা কি আঙ্গুল তুলবেন এই কথিত অবৈধ অন্তর্বর্তীকালীন সরকারের দিকে যে তোমরা এই জালিয়াতি কেন করলে? জবাব দাও। বাংলাদেশে এই মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ড খুব ইম্পর্টেন্ট হয়ে উঠেছে। সকাল থেকেই ভীষণ রকমভাবে, সকাল থেকে না, অ্যাকচুয়ালি গতকাল রাত থেকেই একটা জোর জল্পনা তৈরি হয়েছিল যে মোহাম্মদ ইউনূস তিনি কি পদত্যাগ করতে চলেছেন। নানা মহল থেকে এই রকম জল্পনা সামনে আসছিল। তারপর আমরা দেখতে পেলাম যে ঢাকার বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর টহলদারি চলছে, সরকারি বিভিন্ন যে বিল্ডিংগুলো রয়েছে সেখানে টহল চলছে, ঢাকা এয়ারপোর্টে সেখানে সেনাবাহিনীর টহল চলছে। এই সমস্ত আপডেট আপনাদের কাছে আমরা দিয়েছি। এই মুহূর্তের যে আপডেট আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে গিয়ে প্রধান বিচারপতি তিনি সম্ভবত পদত্যাগ করেছেন। এই বিষয়টা আমরা আরো একটু নিশ্চিত হওয়ার চেষ্টা করব। এবারে প্রশ্ন হচ্ছে যে মোহাম্মদ ইউনূস তিনি যদি সত্যি পদত্যাগ করেন, তিনি যদি ইস্তফা দেন, তারপর কি হতে চলেছে। খুব উল্লেখযোগ্যভাবে একটা বিষয় এখানে উঠে আসে, যে বিষয়টা আমরা টাইটেলে রাখার চেষ্টা করেছি। মোহাম্মদ ইউনূস যদি পদত্যাগ করতে বাধ্য হন, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভ্যুত্থান, তার প্রত্যাবর্তন দেশে কি এবারে সময়ের অপেক্ষা? এই বিষয়টা নিয়ে জোর আলোচনা কিন্তু অলরেডি শুরু হয়েছে। বিএনপি ঢাকার রাস্তায়, বিএনপি রাস্তায় বেরিয়ে পড়েছে, তারা প্রতিবাদ গড়ে তুলছে। আওয়ামী লীগও কিন্তু যথেষ্ট উচ্ছ্বসিত হয়ে উঠেছে সাম্প্রতিক এই ডেভেলপমেন্টে। এবং মোহাম্মদ ইউনূসের এক সময়ের সহযোগী, সহযোদ্ধা নাহিদ ইসলাম সহ আরও অনেকে, তারা নানান রকম পোস্ট করছে। মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত সচিব তিনি একটি পোস্ট করেছেন, যেই পোস্টগুলো থেকে সার্বিকভাবে কিন্তু বেশ কিছু যে এই যে জল্পনার কথা আমরা বলছি না, সেই জল্পনাটা উস্কে যাচ্ছে। বাংলাদেশের এই মুহূর্তে পরিবেশ বিষয়ক যিনি উপদেষ্টা, তিনি তো সাংবাদিকদের সামনে বলেই দিয়েছেন যে এই অবস্থায় দাঁড়িয়ে কাজ করার মতন পরিবেশ তারা পাচ্ছেন না।
কোন দিকে যেতে চলেছে সিচুয়েশন, আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। আমার সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার, কথা বলবো তার সঙ্গে। নিঝুম বাবু, আপনাকে স্বাগত আজ তাক বাংলায়। নিঝুম বাবু, আমি যেরকম শুরুতেই বললাম, প্রত্যেকটা সেকেন্ড খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে বাংলাদেশের জন্য। মোহাম্মদ ইউনূসের জল্পনার মানে পদত্যাগের জল্পনা সামনে আসছে এবং তার পাশাপাশি আরও বেশ কিছু বিষয়, সেখানে সেনার অভ্যুত্থানের একটা বিষয় বিভিন্ন মাধ্যমে, সংবাদ মাধ্যমে চাউর হয়ে গিয়েছে। ওয়াকারুজ্জামানের ভূমিকা কি হতে চলেছে এরপর সেটাও দেখবার মতন বিষয় আছে। আপনার কাছে যে বিষয়টায় আমি ঢুকবো সেটা হচ্ছে, এবারে কি শেখ হাসিনার দেশে ফেরার পালা, মানে তার দেশে প্রত্যাবর্তনের সময়, মানে এখন শুধু সেটা সময়ের অপেক্ষা, কি বলবেন? অনেক ধন্যবাদ দাদা। আমি আপনাকে একটা কথা মনে শুরুতে বলে দেওয়া প্রয়োজন, সেটা হচ্ছে যে যখনই বাংলাদেশে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যখনই এই ধরনের, কারণ আমরা গত 9 মাস ধরে এই ধরনের টাগ অফ দ্য ওয়ার, এই ধরনের একটা মুখোমুখির ব্যাপার আমরা দেখেছি। আনফরচুনেটলি এই পুরো ব্যাপারটা যেই বাংলাদেশের বিরোধী যে শক্তিরা আছে, তারা বারবারই যেটা বলেছে যে এটা বাংলাদেশ আওয়ামী লীগের ষড়যন্ত্র, বাংলাদেশ আওয়ামী লীগ এটা করেছে, ভারতের কথা তারা সামনে এনেছে। এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা যে একটা সূত্র দেখতে পাই, সেটা হচ্ছে যে ভারতের কথা বলে এবং বাংলাদেশ আওয়ামী লীগের কথা বলে তারা সবসময় বলেছে এখন আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, এটা আওয়ামী লীগের চালে হচ্ছে। ফলে এবং দেখা গেল যে কোনোটার সাথে আওয়ামী লীগ কোনোভাবে জড়িত ছিল না, এবং আওয়ামী লীগ তখন রাজনীতিই করতে পারছে না, তাদেরকে নানানভাবে নিষ্পেষিত করা হয়েছে, তারা কথিত ব্যান তারা করেছে। যদিও সোজা কথা হচ্ছে যে এক ধরনের নিষ্পেষণের শিকার তো আমরা হচ্ছি এখন এই মুহূর্তে। আমি যদি আপনার এই প্রশ্নের জবাবে এটা বলি যে এই ঘটনার মধ্যে দিয়ে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরবেন, ব্যাপারটা একেবারেই আমি সেভাবে নেব না। এই কারণে নেব না, কারণ এই কথাটা বলা মাত্রই হচ্ছে পুরো ব্যাপারটা হয়ে যাবে যেটা তাহলে এটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগেরই একটা চালনা। নাতি মাননীয় প্রধানমন্ত্রী তার নিরাপত্তার জন্য গত 9 মাস ধরেই একটা ইস্যুজ আসছে। এটা আজকে কিছু হোক আর না হোক, কালকে কিছু হোক আর না হোক, মাননীয় প্রধানমন্ত্রী দেশে আসবেন এবং তার নিরাপত্তাটা একটা বড় প্রশ্ন, এটা জারি আছে। আজকের এই ঘটনাটা খুবই সুনির্দিষ্ট, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের তো এখানে কিছু করতে হয়নি। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আপনি যদি জাস্ট হিসাবটা মেলান যে বাংলাদেশ আওয়ামী লীগের তো এমন কোনো অবস্থাই নেই যে এই মুহূর্তে আমরা অমুককে কনভিন্স করবো, তমুককে কনভিন্স করবো। আর পৃথিবীতে এটা সম্ভব না। এইভাবে রাজনৈতিক ভাবেই তারা ফাঁদে পড়েছে, নিজেদের ফাঁদে তারা করিডোর দিয়ে দিয়েছে, মিয়ানমারের সাথে যুদ্ধ করেছে, ভারতের সাথে এক ধরনের যুদ্ধ অবস্থাতে চলে গেছে, ভারত নানান ধরনের রেস্ট্রিকশন দিয়েছে, স্যাংশন দিয়েছে, বাংলাদেশের বেকারত্ব সংখ্যা হু হু করে বাড়ছে, আমাদের জিডিপি প্রবৃদ্ধি কমে গেছে, শেয়ার মার্কেট থেকে প্রায় 1 লক্ষ কোটি টাকা, 1 লক্ষ হাজার, আসলে 90,000, 1 লক্ষ কোটি টাকা আসলে আপনার পাচার হয়ে গেছে। দুর্নীতিতে দেশটা শেষ হয়ে যাচ্ছে, আপনার সামান্য এপিএস 400 কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। মানে এক অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। মব জাস্টিস যেখানে সেখানে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে মানুষকে মেরে ফেলা হচ্ছে, চলচ্চিত্রে অভিনয় করেছে শুধু সেই কারণে গ্রেফতার করা হচ্ছে, পাইকারি হারে মামলা দেওয়া হচ্ছে। সুতরাং এমনকি সেনাবাহিনী ক্যান্টনমেন্টের ভেতরে গিয়ে সেনা অফিসারদেরকে গ্রেফতার করা হচ্ছে, ঘরে অন্তরীণ করা হয়েছে। সমস্ত কিছু মিলিয়ে আপনার কি মনে হয় আর বাংলাদেশ আওয়ামী লীগ কি করলো না করলো, কি বললো না বললো, এটা এখানে খুবই মুখ্য। সাধারণ মানুষকে পাগল বানিয়ে ফেলেছে। স্বাভাবিকভাবে সেনাবাহিনী তো বাংলাদেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব সেসব কারণেই হচ্ছে, না তো একটু ডুবই তো আওয়ামী লীগ। আসলে আমরা এখানে আওয়ামী লীগকে জড়াতেও চাই না, আওয়ামী লীগের ইস্যুটা এখানে আনতো আমি ব্যক্তিগতভাবে চাই না। বেশ, আমি এবারে একটু এই মোহাম্মদ ইউনূসের যে ইস্তফার যে প্রসঙ্গটা, যেটা নিয়ে খুব চর্চা হচ্ছে, হইচই পড়ে গিয়েছে, সেই দিকটায় যদি একটু আসি। আপনি জানেন এক সময় মোহাম্মদ ইউনূসের অন্যতম সহযোদ্ধা এবং মোহাম্মদ ইউনূসকে এখনও এনসিপির আহ্বায়ক এই নাহিদ ইসলাম, তিনি এখনও তাকে সমর্থন করেন, তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি একটি সংবাদ মাধ্যমকে বলেছেন, স্যার বলেছেন, আমি যদি কাজ করতে না পারি যে জায়গা থেকে তোমরা আমাকে আনছিলা একটা গণ অভ্যুত্থানের পর, দেশের পরিবর্তন সংস্কার, কিন্তু যেই পরিস্থিতি, যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে, এটা একটা কথা তিনি বলেছেন। আচ্ছা, তারপরে আরও একটা কথা বলেছেন যে কাজ করতে যদি না পারেন, তিনি যদি কাজ করতে না পারেন তাহলে থেকে কি লাভ? রাজনৈতিক দলগুলো তার পদত্যাগ চায়, সেই আস্থার জায়গা, আশ্বাসের জায়গা না পাইলে কেন তিনি করবেন? এই রকম বিভিন্ন রকম কথা শুনতে পারা যাচ্ছে। একই সঙ্গে যেরকম আমি বললাম যে ঠিক একই কথাই শোনা গিয়েছে পরিবেশ বিষয়ক উপদেষ্টার মুখ থেকেও।
আপনি এই বিষয়টাকে কেমনভাবে দেখছেন? মানে মোহাম্মদ ইউনূসের পদত্যাগ কি এবারে সময়ের অপেক্ষা, মানে আজকে রাতের মধ্যেই বা কালকেই কোনো একটা সময় জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি কি পদত্যাগের বিষয়টা পরিষ্কার করবেন? আচ্ছা, এখানে অনেকগুলো প্রশ্ন এসেছে। আমার মনে হয় একটা জিনিসের একটা তাত্ত্বিক বিষয়, যে বিষয়টা আমাদের সবার আগে মাথায় রেখে আলোচনাগুলো করা উচিত। স্বপনদা, আপনি এখন যে স্টুডিওতে বসে আছেন, আমি যদি আমার একটা দলবল নিয়ে সেই স্টুডিওতে হানা দেই এবং হানা দিয়ে বলি যে এটা আমি দখল করে নিলাম, এখন আপনারা আমাকে বুদ্ধি দেন আমি কিভাবে এই টিভি চ্যানেলটাকে আরো ভালোভাবে চালাতে পারি। হ্যাঁ, আমরা যখনই আলাপটা শুরু করে দিলাম যে আমার দখলের পরে আমি কিভাবে ভালো করে আজতাক বাংলা চালাতে পারি বা স্টুডিও চালাতে পারি, একদম আমাদের আইনের ভাষায় এটাকে বলে ভয়েড অ্যাব ইনিশিও, শুরুতেই বাতিল। আমি কোনো কথা নেই বার্তা নেই, অন্য একজনের প্রপার্টি, অন্য একজনের টিভি চ্যানেল দখল করে নিয়েছি, দখল করে নিয়ে আমি সেটা গ্র্যাব করে নিয়ে তখন আমরা আলোচনা করছি যে নিজুম মজুমদার কি ভালো করে আজতাক চ্যানেলটা চালাতে পারবেন, নিজুম মজুমদার কি ওই কাজটা ভালো করে করতে পারবেন। সুতরাং ফিলোসফিক্যালি প্রথমে যে আলাপটা আমাদেরকে মাথা নিতে হবে, যে মানে যেটা আমাদের প্রথমেই মাথার মধ্যে রাখতে হবে যে কোনো আলোচনার জন্য, সেটা হচ্ছে যে এটি একটি অবৈধ জঙ্গি টোকাই, এটি একটি ডাকাত সরকার। এরা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, এরা অবৈধভাবে এখানে এসেছে। এটা যদি আমরা মাথাতে রাখি, এর পরের যে আলাপটা, এটা আমাদের আসলে অনেকটা আমাদের কিছু করণীয় নেই, যে আমাদের আসলে যেহেতু আলোচনা করতে হচ্ছে, যেহেতু বাংলাদেশকে এই মুহূর্তে তারা দখল করে রেখেছে এবং আলোচনাগুলো তাদের মাধ্যমে আসছে, ফলে আমরাও অপারগ অনেকটা। এখন আমি আপনার প্রশ্নের উত্তরটা আপনাকে দিই, সেটা হচ্ছে যে দেখেন, একটা দেশকে আপনার চালানোর জন্য কি লাগবে, তার একটা গ্র্যান্ড নর্ম লাগবে। আমরা কেলসেনের থিওরি পড়েছি, আইন যখন পড়তে গেছি জুরিসপ্রুডেন্সে, গ্র্যান্ড নর্ম। হোয়াট ইজ এ গ্র্যান্ড নর্ম? কেলসেনের থিওরি বলছে যে এমন একটা অবস্থা, বিপ্লব বা এমন একটা ঘটনা বা কনসেপ্ট, যেইটার মাধ্যমে ওই দেশের বাকি সমস্ত কিছু নিরূপিত হয়। বাংলাদেশের গ্র্যান্ড নর্মটা কি? যদি আমি পিরামিড থিওরি, হ্যান্স কেলসেনের যদি আমি পিরামিড থিওরিটা ধরি, তাহলে আমরা দেখবো যে আমাদের গ্র্যান্ড নর্ম হচ্ছে মুক্তিযুদ্ধ। আপনি আমাদের গ্র্যান্ড নর্ম যেটা আছে, যে মূল কনসেপ্টের উপরে বাংলাদেশটা দাঁড়িয়ে আছে, যে কোনো একটা দেশ একটা কার্ল ফিগারের উপরে দাঁড়িয়ে থাকে, যেমন ভারত, নেতাজি, মহাত্মা গান্ধী, এই দুজনের উপরে বা আরো অনেক স্বাধীনতার বিপ্লবী এদের উপরে দাঁড়িয়ে আছে, তাই তো? মানে ভারতবর্ষে যদি ইতিহাস আপনি দেখেন, এমনকি আমরা যে দেশটাকে খুবই চরমভাবে অপছন্দও করি, সেই দেশেরও একটা কার্ল ফিগার আছে, বা তাদের জন্য কার্ল ফিগার আছে, কায়দে আলী জিন্না, বা তাদেরকে তারা ওইভাবে নমস্য শ্রদ্ধা করে। প্রত্যেকটা দেশের, আপনি চায়নাতে যান, মাও জেতুংকে ধরেন, বা আপনি যে কোনো রাষ্ট্রেই যান, হোয়াট অ্যাবাউট আস? আমাদের কার্ল ফিগারের জায়গা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের গ্র্যান্ড নর্ম হচ্ছে মুক্তিযুদ্ধ। আপনি এই দুইটাকে বাইপাস করে আপনি বলছেন আপনি জুলাই সংবিধি দিবেন, আপনার যখন মন চাবে আপনি, তাহলে ভবিষ্যতে ধরা যাক যে আরো একটা এরকম একটা ঘটনা ঘটলো, ঘটার পরে সে বললো আমি অগাস্ট সংবিধি দিব, আরেকটা ঘটনা ঘটলো, সে বললো আমি সেপ্টেম্বর সংবিধি দিব, আমি অমুক। তাহলে বাংলাদেশ কি এভরি মান্থে নতুন করে সংবিধির উপরে চলবে? সুতরাং আপনি যখন একটা দেশকে থিওরিটিক্যালি নানানভাবে বিষ প্রয়োগ করছেন এবং নানানভাবে আপনি গ্র্যান্ড তৈরি করছেন, গ্র্যান্ড নর্ম তো আপনার প্রতিদিন তৈরি হয় না, বা আপনি শতাব্দী তৈরি হয়, গ্র্যান্ড নর্ম একটাই। তো সুতরাং এরকম একটা জায়গাতে দাঁড়িয়ে আপনি যখন আমাকে প্রশ্ন করছেন যে পদত্যাগ করবে কি করবে না, দেখুন আমি তো ডে ওয়ান থেকে বলেছি যে এটা একটা আমরা লাগেজের উপরে লিখে রাখি না ফ্র্যাজাইল, 5 অগস্ট থেকে আমরা লিখে রেখেছি এটা ফ্র্যাজাইল। এবং আমি এই প্রোগ্রামে আপনার সাথে বলেছি, ইন্দিরাজির সাথে বলেছি, নানান হোস্টের সাথে আমি একটা কথা বলেছি যে এরা একটা টাইম বোমের উপরে দাঁড়িয়ে আছে। সুতরাং আমি আপনাকে এখন যে প্রেডিকশনটা করতে পারি সেটা হচ্ছে যে গত পরশুদিন যখন আমাদের সেনাপ্রধান এই কড়া বক্তব্যটা দিলেন, তিনি কি দিয়েছেন যে ইলেকশন ডিসেম্বরের মতো হতে হবে, তারপরে হচ্ছে যে দেশে কোনো অভিভাবক নেই, মব জাস্টিস হচ্ছে, এভাবে চলতে পারে না, সেনাবাহিনীর সাথে কোনো অনুমতি নেওয়া হচ্ছে না, নো ব্লাডি করিডোর। এই কথাগুলো কিন্তু তিনি একদম ভ্যালিড কথা বলেছেন। এই কথার পরে কি হলো? আমি আজকে ভাত খাবো না, আমাকে একটু স্বাদ হতে আমি খাবো। কি শুরু করলো? 85 বছর বয়স্ক এক নাটুকে তার নাটুকে বলা শুরু করলো, আমি চলে যাবো, আমি খাবো না, আমাকে একটু স্বাদিলেই আমি খাইবো। এটার মানে হচ্ছে যে আপনাকে এখন সাদাসাদি করতে হবে, একটা ইমোশনাল ড্রামার প্রয়োজন। সাধারণ মানুষ বলবে না লোকটা কত ভালো, লোকটা নোবেল পেয়েছে, লোকটা কত ভালো না, আমাদের এই যে ইমোশনাল আপনাকে অত্যাচার, মানে অলরেডি সেই ন্যারেটিভ তৈরিও করা হচ্ছে, মানে মোহাম্মদ ইউনূসকে চাই, দেশের হাল ধরতে, এই সমস্ত। আমার এখান থেকে একটা স্পেসিফিক দুটো প্রশ্ন আছে অ্যাকচুয়ালি। একটা হচ্ছে আপনি খুব স্বাভাবিকভাবে এই ওয়াকারুজ্জামানের প্রসঙ্গ উত্থাপন করলেন, তিনি যথার্থ কথা বলেছেন, তার বক্তব্যগুলোও যদি মানুষ শোনেন তাহলে এটা অন্তত স্পষ্ট হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে,
ওয়াকারুজ্জামান কি যেভাবে তার আমরা দেখতে পেলাম ঢাকার বিভিন্ন জায়গায় সেনা মোতায়েন, সেনার নজরদারি চলছে, সরকারি বিভিন্ন ভবনগুলোর সামনে সেনার নজরদারি চলছে, তাহলে কি এবারে ওয়াকারুজ্জামান আরো কড়া অ্যাকশন নিতে চলেছেন, আরো কড়া কোনো পদক্ষেপ নিতে চলেছেন দীর্ঘদিন ধরে মুখে বলার পর, দীর্ঘদিন ধরে অনুরোধ করার পর? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বিএনপি ভীষণ রকমভাবে অ্যাক্টিভ হয়ে উঠেছে বিগত এক সপ্তাহ কি 2 সপ্তাহ ধরে ভীষণ রকমভাবে অ্যাক্টিভ হয়ে রয়েছে, রাস্তায় নামছে, মিছিল করছে। বিএনপি একটি রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলও চাইছে নির্বাচন চাই, সেনাপ্রধান তিনিও চাইছেন দ্রুত নির্বাচন চাই। এবারে এই যে নির্বাচনের যে প্রক্রিয়া সেটা শুরু যদি করতে হয় তাহলে এই রকম চাপের একটা প্রয়োজনীয়তা ছিল। এটা কি কোথাও গিয়ে একটি গণতান্ত্রিক দেশে আওয়ামী লীগের মানে ভীষণ রকমভাবে জরুরি, কিন্তু আওয়ামী লীগকেও কিছুটা হলেও পালে হাওয়া দেবে বলে আপনি মনে করেন? দেখুন, বাংলাদেশ আওয়ামী লীগ, প্রথমত আপনাকে এটা বলে নেওয়া ভালো যে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক, একদম নিঃসন্দেহে সবচাইতে পুরনো, সবচাইতে বাংলাদেশের বিশ্বস্ত, দেশের মুক্তিযুদ্ধ, এই যে গ্র্যান্ড নর্মের কথা বললাম বা যা কিছু বললাম, এটা আওয়ামী লীগের নেতৃত্বে এসেছে। বাংলাদেশ আওয়ামী লীগের যে পালে হাওয়া দেওয়ার কথা আপনি বলছেন, আপনি বলতে চাইছেন যে এই ঘটনাগুলো যেগুলো ঘটছে সেটার ভিতরে বাংলাদেশ আওয়ামী লীগ কোনো ধরনের এইড করবে কিনা, অ্যাবেট করবে কিনা, সাথে থাকবে কিনা। বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিকামী মানুষের সাথে আছে। আপনি বাংলাদেশের ফেসবুকের যেই যত ইউজার আছে বা বাংলাদেশের নিউজ পেপার বা মানুষ তো কমেন্ট করছে, মন্তব্য করছে, আপনি যান বাংলাদেশের 95% যদি শতাংশ ধরেই কমেন্ট গুলোকে আমি বিবেচনা করে সবাই চায় যে বাংলাদেশের সেনাবাহিনী ক্ষমতা নেই, নাম্বার 1। সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগ তো কোনো আইসোলেটেড দল না যে তারা হচ্ছে একটা প্রজাতি, তারা একভাবে চায়। বাংলাদেশের সাধারণ মানুষের মতো তারা মানুষ, তারা শুধু একটা দলকে সমর্থন করে, এই তো। আর বাংলাদেশের তারা যে কোনো ধরনের মুক্তির আলোয়, মুক্তির চিন্তাতে তারা থাকবে। আমি আপনাকে একটা কথা বলি, গত 16ই মার্চ আমার লন্ডনে, আমি আপনাকে আজকে এই কথাগুলো আমাকে বলতে হবে বিকজ এটা মাস্ট। গত 16ই মার্চ আমার সাথে আমার পরিচিত এক রাশিয়ান এজেন্ট বলবো এই কারণে এজেন্ট বলছি যে তিনি আমার একটা ওয়ান অফ দ্য সোর্স, খুবই শক্তিশালী সোর্স। সেই 16 তারিখে আমাকে তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন কয়েকটা ব্যাপার। সেটা হচ্ছে যে মিয়ানমার থেকে কত অস্ত্র বাংলাদেশে ঢুকেছে এবং তাদের আলটিমেট টার্গেট হচ্ছে সেনাপ্রধানকে হত্যা করা। আমরা এবার নানান ভাবে সেনাপ্রধানের কানে গেছে, সেনাপ্রধান এগুলো জানেন, নানান জায়গা থেকে ব্রিফ রয়েছে। এই ছাড়া আপনি দিল্লি বলেন কিংবা রাশিয়ান ব্লক বলেন এবং কিংবা অন্য কোনো জায়গাতেই বলেন, আমার নির্ভরযোগ্য সোর্স একটা কথা বলেছে যে ওয়াকারের ব্যাপারে 3টা প্রেসক্রিপশন আছে। একটা হচ্ছে তাকে কানাডাতে একটা সেফ এক্সিটের জন্য তাকে বলা হবে, এটা যদি তিনি না শোনেন, এটা যদি তাকে টাকার অফার করা হবে, তাকে সেফ এক্সিটের কথা বলা হবে এবং তার কিছু একদম কাছের কোন জেনারেলদেরকে সহ, এইটা যদি তিনি না শোনেন তাকে উৎখাতের চেষ্টা করা হবে এবং একই সাথে তাকে হত্যা করা হতে পারে। যেটা হচ্ছে যে তাকে গ্রেফতার করে তাকে ট্রাইব্যুনাল স্পিডি ট্রায়াল করা হবে, যেটা তারা মনে করছে যে এইটা একটু ভয়ঙ্কর হবে কারণ সেনাবাহিনী এই ক্ষেত্রে রিয়াক্ট করতে পারে। এই জন্য তারা এখন যে জিনিসটা করার চেষ্টা করছে সেটা হচ্ছে সংঘবদ্ধ করার চেষ্টা করছে। দেখেন, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান যিনি আছেন তিনি এমন একজন মানুষ, আমি তার ব্যাপারে নানাবিধ সমালোচনা করেছি, বলেছি, ওগুলোকে আপনি ব্যক্তি নিজুম মজুমদারের আলাপ আপনি ধরে নেন। অ্যাজ এ হোল আমি যদি চিন্তা করি, তিনি কিন্তু এখনো পর্যন্ত যথেষ্ট হি কেপ্ট হিজ হেড কুল। এখনো পর্যন্ত তিনি কোন ধরনের ক্ষমতা নেবেন কি, তিনি ভদ্র ভাষাতে বারবার বলেছেন দেখুন আমরা এইটাতে জড়িত হতে চাই না, কারণ বাংলাদেশ গত 54 বছরে প্রচুর রক্তপাত দেখেছে, আমরা সেনা বিদ্রোহ, নানান রকমের ঘটনা দেখেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে জিয়াউর রহমান, তারপর কর্নেল তাহের, খালেদ মোশাররফ, তারপরে এরশাদের ক্ষমতা দখল, এরপরে অনেক কিছু আমরা দেখেছি, আমাদের সামনে এভিডেন্স আছে। তো আলটিমেটলি সেনাবাহিনী এই রাস্তাতে হাঁটতেও চায় না। তারা ভালোভাবে বলেছে যে দেখুন একটি নির্বাচিত সরকার দেশে আসুক, দেশের কাঠামোটা। এখন এই জিনিসটা যখন আপনি করবেন না, আপনি টালবাহানা করবেন, আপনি যখন বলছেন যে আমি করিডোর দিয়ে দিব, আমি সেন্ট মার্টিন দিয়ে দিব, আমি আমার পোর্ট দিয়ে দিব, আমি আমার গ্যাস দিয়ে দিব, ডিপসিতে আমি আমার সাগর দিয়ে দিব, এগুলা কি রে ভাই? এগুলো তো ইউনুসের কাজ না। আর আপনার এই যে মাদ্রাসা পাস দুটো এখানে আছে, এরা পড়াশোনাই বা কি করেছে? এদের পড়াশোনাই বা কতদূর যে তারা দেশের বড় বড় সিদ্ধান্ত নেবে? ডিপসির সিদ্ধান্ত আপনার আসিফ মাহমুদ, সজীব ভুইয়াই বা কেন নেবে? নিজুম বাবু, আপনাকে একটু আমি বিরত করছি এখানে, কারণ আমাদের পরবর্তী যে আলোচনা সেই আলোচনায় একটু আসতে হবে। তার কারণ আমরা পাকিস্তানের ভূমিকা নিয়েও এর আগে দেখেছি,
5ই আগস্ট পরবর্তী পরিস্থিতিতে পাকিস্তান কতটা বাংলাদেশে ইনফ্লুয়েন্স বাড়িয়েছে, যেটা ভারতের বিভিন্ন সেনাকর্তা আজ তাক বাংলার শোতেই তারা বলেছেন আইএসআই এর সেখানে আনাগোনা বেড়েছে, আইএসআই এর নজরদারি সেখানে রয়েছে, ইনফ্যাক্ট সেখানে ফ্রন্ট অফিসও খোলা হয়েছে, এই রকম বিভিন্ন খবরও সামনে এসেছে। এই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের কি ইউনুসের থেকে যা পাওয়া হয়ে গেছে, নাকি তার থেকে সেই অর্থে কিছুই পাওয়া যায়নি? তাই কি এবার মোহাম্মদ ইউনুসকে ছুঁড়ে ফেলার টাইম এসে গিয়েছে? আসছি পরের আলোচনায়। আমরা যখনই এই আলোচনায় আসব, মোহাম্মদ ইউনুসের কাজ করতে গিয়ে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তার এই যে উপদেষ্টা মণ্ডলী, প্রধান উপদেষ্টা তো তিনি, তার নেতৃত্বে যে উপদেষ্টা মণ্ডলী, সেই উপদেষ্টা মণ্ডলীর পরিবেশ বিষয়ক উপদেষ্টা তিনি সাংবাদিকদের সামনে এসেছেন। সাংবাদিকদের সামনে এসে তিনি বলেছেন যে আমাদের আলোচনা হয়েছে, আমাদের কাজ করতে অসুবিধা হচ্ছে, আমাদের দায়িত্ব আমরা পালন করতে পারছি না, নানান রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে, এই সমস্ত বক্তব্য তিনি রেখেছেন। আমরা এই আলোচনা এগিয়ে নিয়ে যাব। একবার পরিবেশ উপদেষ্টার বক্তব্যটা একটু শুনিয়ে দিই ছোট করে, তারপর আমরা এই আলোচনায় আসবো নিঝুম মজুমদারের সঙ্গে। আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি তাহলেই আমাদের দায়িত্বে থাকাটা প্রাসঙ্গিক। যদি দায়িত্ব পালন করতে না পারি, আমাদের যার যার নিজস্ব অনেক কাজ আছে, তাহলে দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকলো কিনা। রিজওয়ানা হাসানের বক্তব্য আপনাদের শোনালাম। আমি সরাসরি চলে যাব নিঝুম মজুমদারের কাছে। নিঝুম বাবু, এটা অন্তত স্পষ্ট হচ্ছে তার বিভিন্ন উপদেষ্টা, তার ব্যক্তিগত সচিব, তিনি নিজে এমন একটি পোস্ট করেছেন এমন একটি সময় যাতে করে তার মোহাম্মদ ইউনুসের পদত্যাগের জল্পনা আরও উস্কে গেছে। এই অবস্থায় দাঁড়িয়ে পাকিস্তানের প্রসঙ্গটা টানাটাও ভীষণ রকমভাবে জরুরি। আমরা পাকিস্তানের সঙ্গে সখ্যতা করতে দেখেছি মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন এই উপদেষ্টা সরকারকে। আমরা পাকিস্তানের এটাও ভারতের কাছে গোয়েন্দা রিপোর্ট আছে এবং সেনাবাহিনীর গোপন রিপোর্ট আছে যে সেখানে আইএসআই এর ফ্রন্ট অফিস খুলে সেখানে পুরো অ্যাক্টিভলি সেখানে কাজ চালানো হচ্ছে, এই রকম সিচুয়েশন বাংলাদেশে হয়ে রয়েছে। কোথাও কি এই যে অপারেশন সিন্দুরে পাকিস্তান একেবারে নাস্তানাবুদ হলো ভারতের কাছে, মুখ থুবড়ে পড়লো, দেশের অর্থনীতি বিপন্নতার মুখে, এই জায়গায় দাঁড়িয়ে মোহাম্মদ ইউনুসের প্রয়োজনীয়তা কি পাকিস্তানের কাছে ফুরিয়েছে? এই অ্যাসপেক্টটাও কিন্তু খতিয়ে দেখা ভীষণ রকমভাবে জরুরি। নিঝুম বাবু, দেখুন, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটার জবাব এর আগেও নানাভাবে স্ক্যাটার্ড ওয়েতে দিলেও আমি একটু চেষ্টা করছি সামারি করার জন্য। দেখেন, পাকিস্তান, আমি এখানে ট্রল করেও বলছি না বা কোনো ধরনের ভিন্ডিকটিভনেস থেকেও বলছি না, এটা আপনাকে আমি নিশ্চিত করি। সেটা হচ্ছে পাকিস্তানের এখন যে অর্থনীতি, পাকিস্তানের যে অবস্থা, অ্যাপারেন্টলি বা যে কোনোভাবেই বলেন না কেন, পাকিস্তান অন্য দেশে কোনো ধরনের স্ট্র্যাটেজিক অপারেশন চালাবে, অন্য কোনো দেশে এসে তারা গোয়েন্দা বৃত্তি করে সেই দেশের ক্ষমতার করবে, ওই ধরনের অবস্থা ভারতের পাকিস্তানের না থাকা সত্ত্বেও তাদের যে এই যে বারবার হাস্যকর চেষ্টা, যেমন ধরেন, আমি আপনাকে এই কথাগুলো বলে মূল প্রশ্ন যাবো, সেটা যেমন ধরেন ভারতের সাথে কমপ্লিটলি গোহারা হেরে ধ্বংসপ্রাপ্ত হয়ে একজন নিজেকে নিজে ফিল্ড মার্শাল উপাধি দিচ্ছে, এই হচ্ছে পাকিস্তান। আচ্ছা, নিজ দেশে যখন তাদের এই ভয়ঙ্কর অবস্থা, তখন তারা সিআইএ এর একটা প্ল্যান আপনার এখানে এই জায়গাতে তারা নিশ্চয়তা দিচ্ছে সিআইএ এর সাথে এক হয়ে। এই তাদের যে ইন্টারেস্টেড জায়গা ছিল সেটা হচ্ছে ভারত, স্বাভাবিকভাবে বাংলাদেশ পড়বে, এবং সিআইএ এর প্ল্যানটাকে এক্সিকিউট করার একটা দায়িত্ব আইএসআই পেয়েছে, অর্থাৎ পাকিস্তানও পেয়েছে, এবং সেটা তারা চেষ্টা করেছে। এখন আপনি যদি এখনকার সিচুয়েশন দেখেন যে তারা সেনাপ্রধানকে কিংবা সেনাবাহিনীকে নানান ভাবে, যেমন কামরুল হাসান, যেই লোকটা সেনাপ্রধান, এই এখনকার সেনাপ্রধানকে উৎখাত করে নিজের সেনাপ্রধান হতে চেয়েছে, অনবরত তার সাথে পাকিস্তানের যোগাযোগ ছিল, অনবরত সে আইএসআই কে আমন্ত্রণ জানিয়েছে, নানান রকমের চেষ্টা চরিত্র করে এখানে যখন একটা ব্যর্থতার আভাস সে পেয়েছে এবং তাকে যখন গ্রাউন্ডেড করা হয়েছে, তখনই পাকিস্তান বুঝে ফেলেছে যে এই পর্বে ইউনুসকে দিয়ে আর হবে না। সুতরাং আপনি যেই রেসটা টানতে চাইছেন বা যে উপসংহারটা, সেটা হচ্ছে যে তাকে টিস্যুর মতো ব্যবহার করেছে কিনা বা তার কাজ ফুরলেই পাজি, ব্যাপারটা এমন কিনা। আমি যেটা বলবো সেটা হচ্ছে কাজ ফুরলে পাজি না, পাকিস্তানের হাজার ইন্টেনশন থাকা সত্ত্বেও এই পর্বেও তারা ঠিক ওই সিন্দুরে যেরকম পরাজিত হয়েছে, এই পর্বেও পরাজিত হয়েছে।
আপনার কি মনে হয় যে ইউনুস যে বারবার বলছে সেভেন সিস্টার্স এখানে যাবে, ইকোনমিক জোন বা চায়নাতে যাচ্ছে, নেপালের অ্যাম্বাসেডরের সাথে কথা বলছে নানান ভাবে, এই যে সেভেন সিস্টার যেন ভারত কিছুই নয়, এগুলো তো তার একটা শিখিয়ে দেওয়ার প্রেসক্রিপশন, ভারতকে উত্তক্ত করবার একটা কৌশল। নর্দার্ন সাইডে ভারতকে উত্তক্ত করবে, আবার ওইদিকে কাশ্মীর সাইডে ভারতকে উত্তক্ত করবে। আমি তো আপনাকে আগেও বলেছি, বারবার বলছি, ইট ইজ এ প্রক্সি ওয়ার। আমাদের সেনাপ্রধান বলেছে যে প্রক্সি ওয়ার আমার এখান থেকে হতে দেব না। ফলে পাকিস্তান ব্যর্থ হয়েছে, ভারতের যে মুহুর্মুহুর আক্রমণ সেখানে তারা অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা মনে করছে না যে এইটা তাদের জন্য কোনো অর্থকরী একটা ব্যাপার। এইখানকার যে তারা স্বপ্ন দেখেছে সেটা ভুলই পর্যবেসিত হয়েছে। ফলে ইউনুসকে তাদের সাপোর্ট দেওয়ার কোনো প্রশ্নই এখানে আসে না, তাই তো? প্রশ্ন দেওয়ার আসে না। আলটিমেটলি একটা নির্বাচিত সরকার, বাংলাদেশ একটা নির্বাচিত সরকার। আপনি কদিন পরে দেখবেন যে তারা নতুন পার্টি খুঁজবার তালে থাকবে, যদি সেটা সিআইয়ের কোনো মদত থাকে, সেটা যে কোনো পার্টি হতে পারে। সো আলটিমেটলি এন্ড অফ দ্য ডেতে পাকিস্তানের কাজ ফুরিয়েছে, এখান থেকে তারা তল্পা গুটিয়ে ভাগছে। এই হচ্ছে আমার প্রেডিকশন। নিজুমবাবু, একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো, নিশ্চিতভাবে আপনার কাছেও এই ইনফরমেশন আছে, শোনা যাচ্ছে বাংলাদেশের প্রধান বিচারপতি তিনি পদত্যাগ করেছেন বা করতে চলেছেন, এই রকম একটা আভাস পাওয়া যাচ্ছে। যদি পদত্যাগ করে থাকেন এই রকম একটা ক্রুশাল টাইমে, যদি পদত্যাগ তিনি করে থাকেন, তাহলে এর মানে গুরুত্বটা কোথায়? এর পরে কি হতে চলেছে? প্রধান বিচারপতির পদত্যাগের সঙ্গে বাংলাদেশের এই যে টালমাটাল এখন সিচুয়েশন, প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে পারেন, এর কোনো কানেকশন কি কিছু রয়েছে? আমি কিছুটা কানেকশন দেখি, আমি আপনাকে একটা ইনফরমেশন একটু দিব। সেটা হচ্ছে যে আপনি জানেন যে তত্ত্বাবধায়ক সরকার আদালতেরই একটি রায় বাতিল হয়েছিল, পরবর্তী সময় 5 আগস্টের পরে এটা রিভিউ পিটিশনে পাঠানো হয়েছে। এই রিভিউ পিটিশনের হিয়ারিং বেশ কয়েকবার পেছানো হয়েছে। আমাদের যে কথিত এই দখলদার বাহিনীর ওয়ান অফ দ্য আইন উপদেষ্টা আছে মোহাম্মদ নজরুল ইসলাম, ওরফে আসিফ নজরুল, যে আসিফ নজরুল একটা আরোপিত নাম, তার নাম হচ্ছে মোহাম্মদ নজরুল ইসলাম। এই মোহাম্মদ নজরুল ইসলাম আপনার যেটা করেছে, সে নানান ভাবে চেষ্টা করেছে এবং প্রধান বিচারপতিকে নানান ভাবে সে হুমকি ধামকি নানান ভাবে দিয়ে এই তত্ত্বাবধায়ক সরকারের এই পুরো রিভিউ পিটিশন সে বারবার পিছিয়েছে। এখন এটার একটা, আমার কাছে যে খবরটা আছে যে আসিফ কয়দিন আগে আপনার সাউথ আফ্রিকাতে গেছে। সাউথ আফ্রিকাতে যাওয়ার একটা প্রধান কারণ হিসেবে আমার সোর্সরা বলছে যে এটা হচ্ছে যে সাউথ আফ্রিকাতে যেভাবে আপনার প্রোক্লেমেশনটা এসছে, তারা এটার প্রক্রিয়া, এটার জটিলতা, এইসব ব্যাপার স্যাপার নিয়ে সে নানান ধরনের বিশেষজ্ঞদের সাথে কথা বলেছে। আমি আবারও বলছি, এটা অসমর্থিত সূত্রের সংবাদ, কোনো গোয়েন্দা তথ্য না, এটা ইন্ডিভিজুয়াল আমাকে দিয়েছে, তাকে সাউথ আফ্রিকাতে দেখা গেছে বলে এই ধরনের তথ্য এসেছে। আমি এখনো নিশ্চিত না, ফলে আমি নিশ্চিত করে বলতে পারছি না। কিন্তু এটা নিশ্চিত যে এই জুলাই সংবিধি এগুলো নিয়ে সে দফায় দফায় বিভিন্ন ব্যক্তিদের সাথে কথা বলেছে। এখন প্রধান বিচারপতির পদত্যাগের ঘটনা আমরা শুনতে পাচ্ছি, আমি এইটার ব্যাপারেও নিশ্চিত না। তবে এটার একটা ঘটনা যেটা হতে পারে সেটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার যদি ফেরত আসে, তাহলে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের সিস্টেমটা হচ্ছে যে লাস্ট যেই বিচারপতি অবসর নিয়েছেন তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন। তো এইটা একটা প্যাচ হতে পারে যে এখন যে প্রধান বিচারপতি আছে তিনি যাতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন, সেইটাকে সামনে আনার জন্য রিফাত সাহেবের এই পদত্যাগের ব্যাপারটা আমাদের কানে আসছে। আই এম নট কোয়াইট শিওর অ্যাবাউট ইট, হয়তো বা নেক্সট 1 আওয়ার আমি জানবো, কারণ এটা খুবই 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 একটা রিসেন্ট আপডেট। তবে এটা যদি হয়ে থাকে তাহলে আমি যে কথাটা বললাম সেটাই আসলে হতে যাচ্ছে, যে রিফাত আহমেদকে, এটাও জেনে রাখা ভালো যে বাংলাদেশে একজন সমকামী প্রধান বিচারপতি, এটা প্রথম। এবং জানি না বাংলাদেশের মানুষ একজন সমকামীকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে নেবে কিনা, কারণ বাংলাদেশে এলজিবিটি ইস্যুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা এটা একটা সেন্সিটিভ ব্যাপার। তো বাংলাদেশে এই প্রথমবারের মতো হলে হয়তো বা প্রধান সমকামী একজন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান পাওয়া যেতে পারে। এটা নিশ্চিত যে তিনি একজন গে, এটা আমরা জানি, এটা নিশ্চিত ভাবে সবাই জানে। তো এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে বাংলাদেশে। তো লেটস সি হোয়াট হ্যাপেনিং। বেশ, এবারে আমি পরের বিষয়ে আসি। মোহাম্মদ ইউনুসের পরবর্তী মানে পদক্ষেপ কি হতে পারে, মানে তার ভবিষ্যৎ এবারে কি? তিনি নিশ্চিতভাবে, আপনার সঙ্গে শোয়েও আমার আলোচনা হয়েছে, ফ্রান্সে তার 3-3.5 হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট আছে আপনি বলেছিলেন। এছাড়াও ইউরোপের বিভিন্ন দেশে তার ইনভেস্টমেন্টের বিষয়ে খবর পাওয়া যায়। মোহাম্মদ ইউনুস কি ইউরোপে চলে যাবেন, নাকি মোহাম্মদ ইউনুস বাংলাদেশেই থাকবেন? তাকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আটকে রেখে দেবেন মানে নজরদারির মধ্যে রাখবেন, তাকে বেরোতে দেবেন না বাংলাদেশ থেকে? নাকি আরো একটি বিষয়, সেটি হচ্ছে গিয়ে মোহাম্মদ ইউনুস এবার পদত্যাগ করলে নিজের একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতে চলেছেন? এই তিনটে বিষয় আলাদা আলাদা করে আপনি কিভাবে দেখেন? প্ল্যাটফর্ম তৈরি করা সম্ভব না। ও কমপ্লিটলি, ওর সারাটা জীবনই হচ্ছে ভিক্ষাবৃত্তি, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে টাকা আনা, আপনার পার্সেন্টেজ খাওয়া,
তারপরে হচ্ছে অন্যের মানে ও সিম্পলি একটা ইউনিভার্সিটির একটা হাফ প্রফেসর ছিল। একজন সরকারি প্রেষণে চাকরি করতে এসেছে, তার বাবার যে এই প্রতিষ্ঠানটা ছিল প্রিন্টিং প্যাকেজ লিমিটেড, সেটাও আপনার কমপ্লিটলি ব্যাংক্রাফটেড ছিল। কেউ যদি প্রশ্ন করেন যে এই পর্যন্ত সে এলো কিভাবে, এটার কোনো ভিত্তি নাই। সুতরাং এন্ড অফ দ্য ডেতে জীবনে তার টাকা কামানো, ধান্দা করা, এগুলাই। তবে আমার মনে হয় না সে বাংলাদেশে থাকবে। তার আসলে খুবই নিয়মিতভাবে ফ্রান্সে সে চেক আপ করতে যায় এবং সেখানে তার বড় ধরনের ব্যবসা আছে পৃথিবীর বিভিন্ন দেশে, ভিয়েতনামে আছে, ফ্রান্সে আছে, আমেরিকাতে আছে। রাজনৈতিক দল আর তার পক্ষে এটা সম্ভব নয়। এন্ড অফ ইউনুস। যদি সে পদত্যাগ করে বা চলে যায় তাহলে এন্ড অফ ইট। তবে আমার কাছে মনে হয় না তাকে বিচারের মুখোমুখি করা হবে। এটা তার জন্য হয়তোবা এক ধরনের মার্সি টাইপেরই, আমার কাছে অন্তত দিস মাই প্রেডিকশন। বেশ, এবারে একটু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তার ভূমিকা এর পরে কি হতে চলেছে? তিনি একজন মেজর মানে একজন প্লেয়ার এই মুহূর্তে হিসেবে তিনি উঠে এসেছেন। কারণ দেখুন, আমরা 24 ঘন্টা আগেই এই স্টুডিও থেকেই আপনার সঙ্গে আলোচনা করেছিলাম আমি, যেখানে আপনি এই বিষয়টা মেনশন করেছিলেন যে ওয়াকারুজ্জামানকে শেষ করে দেওয়ার একটা চক্রান্ত চলছে। এবারে সেই চক্রান্তের বিষয়ে নিশ্চিত তিনি জানেন, এবং তারপর আমরা 24 ঘন্টার মধ্যে দেখলাম এত বড় একটা পট পরিবর্তনের একটা পজিশন তৈরি হলো। ওয়াকারুজ্জামানের পরবর্তী ভূমিকা কি হতে পারে, কি হতে চলেছে? তিনি কি মানে এটাও আলোচনার মধ্যে উঠে আসছে যে তিনি কি এবারে দেশের প্রেসিডেন্ট হওয়ার দিকে এগিয়ে যাবেন, নাকি তিনি সেনাপ্রধান হিসেবে নিজের দায়িত্ব সামলে যাবেন, এই উপদেষ্টা সরকারে যে থাকবেন, মানে যে উপদেষ্টা প্রধান হিসেবে যে আসছেন নিয়ম অনুযায়ী তাকে সব রকম ভাবে সাহায্য করবেন? কি হতে চলেছে ওয়াকারুজ্জামানের পরবর্তী ভূমিকা, কি হতে চলেছে? ধন্যবাদ। প্রথমে আপনাকে একটা কথা বলে নেই যে জনাব ওয়াকারুজ্জামান ইজ নট এ কিড, এবং আমাদের অন্য যারা আমরা তথ্য পাই তার থেকে বেশি তথ্য তিনিই পান, এবং তিনি পুরো ব্যাপারটাতে ওয়াকিবহাল। তাকে হত্যার চক্রান্তের ব্যাপারটা আমার মতো মানুষ যদি জেনে ফেলতে পারে, আমি নিজেকে খুবই তুচ্ছ মনে করি, নগণ্য মনে করি। আমি যদি পেয়ে যেতে পারি এবং আমার মাধ্যমে বা আপনাদের এই টিভির মাধ্যমে যদি সারা বাংলা জেনে যেতে পারে, তাহলে উনি জানেন না এটা হতে পারে না, এবং উনি আমার থেকে আরো ভালো প্ল্যান জানেন যে কিভাবে করা হয়েছে, কারা করা হয়েছে, এবং তাদের ব্যাপারে উনি নানান ধরনের ব্যবস্থা নিয়েছিল এরই মধ্যে। আমি বারবারই বলছি যে তিনি এবং শাহাবুদ্দিন চুপ্পু, এদের দুজনকেই এক ধরনের, শাহাবুদ্দিন চুপ্পুকে জেলে নিয়ে বিচারের ব্যবস্থা করার চিন্তা ভাবনা করা হবে, এবং ওয়াকারুজ্জামানকে হত্যা করবার ছাড়া ওদের তো আসলে কোনো ধরনের রাস্তাও ওরা দেখে না। কারণ ওয়াকারুজ্জামান যতদিন থাকবে, কারণ লুক, একটা কথা আপনাকে মাথা রাখতে হবে যে অস্ত্র কার কাছে? ওয়াকারুজ্জামানের কাছে। এই দেশের সবচেয়ে সুশৃঙ্খল বাহিনীর লিড কে? তিনি। তাকে কি সেনাবাহিনীতে তার পপুলারিটি আছে? ইমেন্স পপুলারিটি আছে। তার কি শত্রু আছে? শত্রু আছে। কিন্তু সবচাইতে আসার কথা হচ্ছে যে সেনাবাহিনীতে তার একটা বিশাল, উনি খুবই ধরেন বুকিশ টাইপের একজন লোক, নিয়মিত পড়াশোনা করা, নিয়মিত ঘুমের থেকে ওঠা, অর্থাৎ ডিসিপ্লিন অফিসার বলতে যা বুঝি ওয়াকারুজ্জামান তাই। তার ব্যাপারে আমি নানাবিধ সমালোচনা করেছি, তার দোষগুলো সবারই থাকে, কিন্তু যেই জায়গাটা ফোকাস করা দরকার যে তিনি অ্যামংস দ্য আর্মি তিনি পপুলার। ফলে তাকে যদি হত্যা করতে হয় তাহলে ব্যাকডোর দিয়েই করতে হবে, এবং তাকে ওইভাবে ট্রিক করেই করতে হবে। এবং যেটা নিয়ে আমি খুবই আসলে এটা নিয়ে খানিকটা কনসার্ন। আমি তাকে আজকের এই প্রোগ্রামের মধ্যে এটা বলতে পারি, ইনফ্যাক্ট তার ড্রাইভার ব্যাটম্যান থেকে শুরু করে তার যে আটদালি আছে, যারা আছে, আমার কাছে মনে হয় যে you know about CIA plan and everything. So আমি কোয়াইট কনসার্ন তার জীবনের ব্যাপারে, যে তাকে হত্যা করাটাই হতে পারে যে এই বাংলাদেশ বিরোধী যারা আছে, পাকিস্তান পন্থী যারা আছে, তাদের সর্বশেষ প্রয়াস, এবং এটাই সম্ভবত তাদেরকে তাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিক্রি করবার জন্য কাঙ্ক্ষিত স্টেপ হতে পারে বলে আমার মনে হয়। ফলে ওয়াকারুজ্জামান এটা জানে, এবং তিনি কি ব্যবস্থা নিয়েছেন তিনি ভালো বুঝবেন। সো আপনি তাকে কি প্লেয়ার বলছেন, ইয়েস হি ইজ, বাট এই মুহূর্তে তিনি কিন্তু ক্ষমতা নেওয়ারও চেষ্টা করেননি। তিনি বারবারই সমঝোতার পথে হেঁটেছেন, বলেছেন যে ইলেকশন চাই। আমি আপনাকে এই প্রোগ্রামের মাধ্যমে আরেকবার নিশ্চিত করি, আরেকবার বলি যে ওয়াকারুজ্জামান যদি টেক ওভার না করেন এবং তত্ত্বাবধায়ক সরকার যেটা আমরা বলছি, বা আরেকটা গভর্নমেন্টের কাছে দিয়ে উইদিন 3 to 4 মান্থের ভিতরে না করেন, তাহলে আমি বলবো যে চরম ভুল করবেন। আজকের এই প্রোগ্রাম আওয়ামী লীগ সরকারকে উৎখাত করার পরে আইদার হোসেন জিল্লুর রহমান কিংবা ইউনুস, এই দুজনের একজনকে বসানো হবে। এবং আমি এটা বলেছি যে একটি মবের মাধ্যমে এবং ইকোনমিক ক্রাইসিস তৈরি করার মাধ্যমে ঘটনাটা ঘটানো হবে। আপনি আমার ফেসবুকে গেলে সেই ভিডিও জল করে জ্বলছে। আমি আপনাকে প্রেডিকশন, সেটাও সত্যি হয়েছে। আজকের প্রেডিকশনও করলাম যে ইফ ওয়াকার ডাজন্ট টেক দ্য গভর্নমেন্ট, টেক দ্য কান্ট্রি ইন হিজ ওন হ্যান্ড, দেন হি উইল বি কিলড।
এইটা হচ্ছে আমার প্রেডিকশন। বেশ, আমাদের দেখতে হবে বাংলাদেশের গতি প্রকৃতি কোন দিকে যায়, সিচুয়েশন কি থাকে, মোহাম্মদ ইউনূস পদত্যাগ করেন কি করেন না, এবং সার্বিক দিক থেকে ওয়াকারুজ্জামান তার কি পদক্ষেপ হয় পরবর্তীতে, সেটাও দেখবার মতন হবে। অনেক ধন্যবাদ নিজুম মজুমদার আমাদের সঙ্গে ছিলেন সরাসরি। আপনাদেরকেও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে